হ্যালো অ্যান্ড ওয়েলকাম, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি তোমাদের একটা কথা বলি, আজকের ফুড এসআই এর 3টে শিফটে পরীক্ষা হয়েছে। তো আমরা এই পরীক্ষার যে কোয়েশ্চেন নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছে। আমি দেখছি চারদিকে বিভিন্ন গ্রুপে কথা চলছে যে কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে বা কোয়েশ্চেন পেপারে আনসার লিক হয়ে গেছে। দেখো, আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, দেখো ঠিক আছে। কারণ যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন আমরা অনেক কথা বলেছিলাম যে কোয়েশ্চেন তো আউট হয়ে যাবে, কোয়েশ্চেন তো ভিতর থেকে অনেক লোক নিয়ে নেবে। তাহলে কি তোমরা ফর্ম ফিল আপ করোনি? ফর্মটা তো ফিল আপ করেছো, আবার বলছো কোয়েশ্চেন লিক হয়ে গেছে, আনসার বেরিয়ে গেছে। তাহলে কি তোমরা কালকে পরীক্ষা দিতে যাবে না? পরীক্ষা তো দিতে অবশ্যই যাবে। তো এইসব জিনিসপত্র নিয়ে আমাদের তো মাথা ঘামালে চলবে না। আমাদের নিজেদের সেরাটা পরীক্ষায় দিতে হবে এবং সেই মতো যে মতো তোমরা প্রিপারেশান নিয়েছো তোমাদের 100%টা হলে গিয়ে তোমরা দিয়ে আসবে, ঠিক আছে। এবারে এসে আরেকটা কথায় যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন হয়তো লিক হয়ে গেছে। আমি তোমাদের একটা কথা বলি, এই সমস্ত নেগেটিভিটি তোমরা ছড়াবে না, বা যারা এই সমস্ত নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের কথাতেও তোমরা প্রশ্রয় দেবে না। কোয়েশ্চেন লিক হয়েছে কি হয়নি সেই বিতর্কে আমার যাওয়ার দরকার নেই। আমরা ধরে নেব পরীক্ষা 100% ফেয়ার হচ্ছে এবং আমরা আমাদের প্রিপারেশান অনুযায়ী পরীক্ষা দিলে আমরা নিশ্চিত সিলেকশন পাবো, ঠিক আছে। এবারে বেশ কিছু স্টুডেন্টস, যেহেতু ফুড এসআই পরীক্ষাটা প্রচুর স্টুডেন্ট দিয়েছে, প্রচুর ভাই বোন চেনা পরিচিত বন্ধুবান্ধব প্রচুর লোকজন পরীক্ষা দিয়েছে। তো তারা কি করেছে, তাদের মেমোরির ওপর বেস করে কিছু কোয়েশ্চেন্স আমাদের কাছে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে করে পাঠিয়েছে যে এই ধরনের প্রশ্নগুলো এসেছে বা এই ধরনের প্যাটার্নের প্রশ্নটা এসেছে। তো এই যে কোয়েশ্চেন, যে প্যাটার্ন আজকে বিভিন্ন পরীক্ষা যে বিভিন্ন শিফটগুলোতে যে এসেছে, সেই প্যাটার্নটা আমরা তোমাদের সঙ্গে শুধু ডিসকাস করছি যাতে তোমরা বুঝতে পারো যে ফুড এসআই কী ধরনের পরীক্ষা কোয়েশ্চেন আসছে, বা আগামী দিনে যদি এই প্যাটার্নই ফলো করা হয় তাহলে কী কী জিনিসগুলো তোমরা দেখে যাবে, সেগুলো পড়ে গেলে তোমাদের কালকের পরীক্ষাগুলো দিতে সুবিধা হবে, ঠিক আছে। অলরেডি আমাদের চ্যানেলে তোমরা দেখে নিয়েছো যে জিকের অ্যানালিসিস অলরেডি পোস্ট হয়ে গেছে, যে কী ধরনের কোন সাবজেক্ট থেকে কী ধরনের খুব সোজা জিকে এসছে, কোন কোন সাবজেক্ট থেকে কী কী জিকে এসছে তোমরা দেখে নিয়েছো। তো আমি তোমাদের আজকের পরীক্ষায় যে ধরনের ম্যাথসের কোয়েশ্চেনগুলো এসছে বা যে চ্যাপ্টার থেকে কী কী ধরনের টাইপগুলো তোমরা লাস্ট মোমেন্টে একটুখানি রিভিশন দেবে বা কোন কোন ফর্মুলাগুলো একটু দেখে নেবে, সেইগুলো তোমাদের সঙ্গে একটু ডিসকাস করবো। তোমরা এগুলো একটু রিভিশন দিয়ে নাও। আশা করা যায় কালকের হয়তো যদি সেম প্যাটার্ন ফলো করে তাহলে এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আসবে। তো মোটামুটি আমাদের 50টা কোয়েশ্চেনের সিলেবাস ছিল। আমাদের 50টা কোয়েশ্চেন শুধু অ্যারিথমেটিক বেসড এক্সাম, দু একটা কোয়েশ্চেন এদিক ওদিক থেকে একটু অ্যালজেব্রার বেসিক জিনিসপত্র এসেছে। তো 50টা কোয়েশ্চেন অ্যারিথমেটিক দেওয়া মানে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স থাকবে বা থাকা উচিত। প্রত্যেকটা চ্যাপ্টারই কভার করে ফেলা উচিত। তবু কিছু চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কিছু বেশি এসেছে, কিছু চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কিছু কম এনেছে। তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে একটুখানি ডিসকাস করে দেবো, তোমাদের যাতে রিভিশন দিতে সুবিধা হয়। দেখো, সবার প্রথম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। তোমরা জানো টাইম অ্যান্ড ডিস্টেন্স খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তাই না? টাইম অ্যান্ড ডিস্টেন্স একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রায় প্রচুর কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক যে জিনিসপত্রগুলো তোমরা সবাই জানো, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের 1 নম্বর জিনিস হচ্ছে তোমরা রিলেটিভ স্পিডের জিনিসপত্রগুলো একটু দেখে যাবে, যে সেম ডাইরেকশন হলে রিলেটিভ স্পিডগুলো মাইনাস হয়। আচ্ছা, 2 নম্বর জিনিস, একটা ট্রেন যদি প্ল্যাটফর্মকে ক্রস করে বা ব্রিজকে ক্রস করে বা একটা ট্রিকে ক্রস করে বা একটা ট্রেনকে ক্রস করে, তাহলে কী ক্ষেত্রে কী জিনিসপত্র হয় তোমরা এগুলো খুব ভালো করেই জানো। তাও আমি একবার বলে দিচ্ছি যে এই জিনিসপত্রগুলো একটুখানি তোমরা দেখে যাবে। 3 নম্বর জিনিস হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যখন চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়েছিলাম, আমি বলেছিলাম অ্যাভারেজ স্পিডের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। অ্যাভারেজ স্পিডের অঙ্ক যদি ডিস্টেন্স ইকুয়াল হয় তাহলে ফর্মুলা কি 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই অ্যাভারেজ স্পিডের ফর্মুলাগুলো তোমরা একটুখানি দেখে যাবে। আচ্ছা, এছাড়া টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক জিনিসপত্রগুলো বেশিরভাগ সময় এসছে। ট্রেন প্ল্যাটফর্ম ক্রস করছে, সেখানে টাইম একটা স্পিড দিয়ে দিয়েছে, ডিস্টেন্স বার করে একটা থেকে একটা মাইনাস করে দেবে, ট্রেন বা প্ল্যাটফর্ম ওটা বেরিয়ে যাবে। আচ্ছা, এছাড়া স্পিড কনভার্সনটা তোমরা আরেকবার দেখে নেবে। স্পিড কনভার্সন কী ছিল? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড দিয়ে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তো সিম্পল কিলোমিটার ডিস্টেন্স টাইমের উপর বেস করে কিছু কোয়েশ্চেন এসছে, সেগুলো তোমরা যদি জাস্ট এই জিনিসপত্রগুলো একটুখানি খেয়াল রাখো তাহলে খুব কম সময়ের মধ্যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা দুটো টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটুখানি টিপিক্যাল টাইপের কোয়েশ্চেন এসছে। কী ধরনের কোয়েশ্চেন দেখো, মানে এটা স্টুডেন্টদের মেমোরির ওপর বেস করে এসেছে। তো পুরো ডেটা সমেত বা পুরো এক্স্যাক্ট কোয়েশ্চেনটা তোমাদের বলা তো সম্ভব নয়, তবুও তোমাদের একটুখানি ধরিয়ে দিচ্ছে। এটা আমার করানো অঙ্ক, আমার বেসিক সেটের করানো অঙ্ক মিসলেনিয়াসের। দেখো, বলেছে এদিক থেকে একজন ধরো জার্নি শুরু করেছে, এ শুরু করেছে সকাল 7টার সময়, এ শুরু করেছে সকাল
8টার সময়, ঠিক আছে। এর সময় লাগে 4 ঘন্টা, এর সময় লাগে 3.5 ঘন্টা, মানে 7/2। তাহলে বলেছে যে কখন তারা একে অপরকে ক্রস করবে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করেছিলাম মনে করে দেখো। প্রথমত 4 আর 7 আছে, তাহলে আমরা ডিস্টেন্স ধরে নিয়েছিলাম 28 কিলোমিটার। তাহলে 28 কিলোমিটারকে এই টাইমটা দিয়ে ভাগ করলে একটা স্পিড আমার হয়ে যাচ্ছে কত, 7 কিলোমিটার পার আওয়ার। আর এই টাইমটা দিয়ে ভাগ করলে আরেকটা স্পিড হয়ে যাচ্ছে কত, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা স্পিড হয়ে গেল 7 কিলোমিটার পার আওয়ার, অপোজিট ডাইরেকশন থেকে আরেকজন আসছে, তার স্পিড হয়ে গেল 8 কিলোমিটার পার আওয়ার। এবার 8টার সময় যদি আমি বিচার করি, তাহলে 7টা থেকে 8টা পর্যন্ত এই ট্রেনটা কত চলে গেছে, তো 1 ঘন্টা 7 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে যদি 7 চলে যায়, 8টার সময় যদি এইখানে যায়, তাহলে 28 থেকে কি করব, 28 থেকে 7 মাইনাস করে দেবো, হয়ে যাবে 21। তাহলে এখন এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত, 21 কিলোমিটার। এবারে 21 কিলোমিটারটা এরা রিলেটিভ স্পিডে যাচ্ছে, অপোজিট ডাইরেকশন হলে কি হয়, 8টার সাথে যোগ করে দেবো, হয়ে যাবে 15 যোগ করে দেবো ইন্টু 60 করে দেবো, এই আমার একটা মিনিট পেরিয়ে গেল। তাহলে 15 4 60 84, 1 ঘন্টা 24 মিনিট। এটা 8টার সঙ্গে যোগ করে দেবো, কারণ এবার 8টা দিয়ে আমরা ক্যালকুলেট করছি, 8টার সঙ্গে আমরা যোগ করে দেবো এবং উত্তর হয়ে যাবে 8টা আর 1 ঘন্টা 24 মিনিট, 9টা 24। এই একটা অঙ্ক টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটু শক্ত বা ঘোরানো এসেছে। তো আশা করি যারা তোমরা প্রিপারেশান নিয়েছো তোমরা বুঝতে পেরেছো কী অঙ্ক এসেছে এবং এর তার সলিউশনটা কীভাবে করতে হবে, ঠিক আছে। তো টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে সবথেকে বেশি অঙ্ক এসছে। তোমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে খুব ভালো করে রিভিশন দিয়ে নাও, ফর্মুলাগুলো দেখে নাও এবং টাইপগুলো একটুখানি জাস্ট ঝালিয়ে নাও, ঠিক আছে। নেক্সট যে চ্যাপ্টার থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন এসছে সেটা হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে। রেশিও প্রপোর্শন থেকে একদম বেসিক খুব সোজা কোয়েশ্চেনপত্র এসেছে। কী ধরনের কোয়েশ্চেন এসেছে, সবথেকে প্রথম কাছে এজের কোয়েশ্চেন এসছে। তো এজের কোয়েশ্চেন আসলে আমি তোমাদের কি বলেছিলাম যে এজের কোয়েশ্চেন আসলে তোমরা কি করবে, সবার প্রথম অপশান টেস্ট করার চেষ্টা করবে। এক্স ধরে বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশন করার থেকে অপশান টেস্ট করবে, দেখবে খুব সহজে অঙ্কের উত্তরগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে একটা রেশিও প্রপোর্শনের ট্রেডমার্ক অঙ্ক আছে খুব সোজা, A/B/C। এ আর বি এর রেশিও বলে দিলে ধরো 3:5, আর বি আর সি এর রেশিও বলে দিলে ধরো 4:9। তাহলে ABC রেশিও কত হবে, তাহলে কি করব, এই 5টা এদিকে বসিয়ে দেবো, এই 4টে এদিকে বসিয়ে দেবো, ওপর নিচে গুণ করে দেবো, 4 3 12, 5 4 20, 5 9 45। এই অঙ্কই একটা দুটো এসছে, এই রেশিও প্রপোর্শনের সোজা জিনিসপত্র একটা দুটো এসছে। আচ্ছা, এছাড়া আর কি এসছে রেশিও প্রপোর্শনে, ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক এসছে রেশিও প্রপোর্শনে। ইনকাম এক্সপেন্ডিচার যে ABC এর ইনকামের রেশিও হতো, ABC এর এক্সপেন্ডিচারের রেশিও হতো, তাহলে ABCর সেভিংসের রেশিও বের করে নেবে। সেভিংস ইকুয়াল টু কিছু একটা বলে দিয়েছে, সেখান থেকে ধরো এর ইনকাম বা বি এর ইনকাম বার করতে বলেছে, বোঝা যাচ্ছে ইনকাম এক্সপেন্ডিচারে। আচ্ছা, সমানুপাতির অঙ্ক এসছে, ধরো এরকম তোমাকে একটা দিয়ে দিল যে 5:x সমানুপাতি 20:40 সমানুপাতির অঙ্ক। তাহলে কি করবে, এটা সিম্পলি 5/x ইকুয়ালস টু 20/40, এখান থেকে x এর মান বার করে নেবো। তো এই ধরনের সমানুপাতির একদম বেসিক অঙ্ক এসছে। আচ্ছা, ধরো আরেকটা অঙ্ক যদি আমি তোমাদের বলি রেশিও প্রপোর্শন থেকে, দুটো সংখ্যার রেশিও ধরো 4:5 বলে দিয়েছে, দুটো সংখ্যার রেশিও ধরো বলে দিয়েছে 4:5। এইবারে প্রত্যেকটা সংখ্যাকে বলেছে যদি 20 করে বাড়ানো হয়, এটা আমি নিজের মনের মধ্যে একটা ডেটা দিয়ে বলেছি, আমি তোমাদের আগেও বলছি ডাটা এক্সাক্ট তো বোঝা সম্ভব নয় বা এক্সাক্ট অঙ্কটা বোঝা, আমি তোমাদের প্যাটার্নটা বোঝাচ্ছি। দুটো সংখ্যার রেশিও ধরো বলে দিয়েছে 4:5, এবারে দুটো সংখ্যাকে 20 করে বাড়ানো হলো, তাহলে তাদের রেশিও হয়ে গেল 5:7। কত করে বাড়ানো হয়েছে, 20 করে বাড়ানো হয়েছে। তাহলে এবারে কি বলেছে, এই সংখ্যা দুটো কত, তাহলে দেখো এখানে 4 থেকে 6 হয়েছে, এখানে 5 থেকে 7 হয়েছে, মানে কত বেড়েছে, 2 ভাগ বেড়েছে। তাহলে 2 ভাগ মানে যদি 20 হয়, তাহলে 1 ভাগ মানে কত হবে, 10 হবে। তাহলে 4 মানে কত হবে, 4 মানে 40, আর 5 মানে কত হবে, 5 মানে 50। এই সিম্পল রেশিও প্রপোর্শনের এই বেসিক জিনিসপত্র এসছে। তোমরা যারা একটু প্রিপারেশান নিয়েছো, অনেক দিন আমরা প্রিপারেশানের জন্য পেয়েছি, তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করতে পারবে, ঠিক আছে। নেক্সট কি আসি, টাইম অ্যান্ড ওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। টাইম অ্যান্ড ওয়ার্কের এই যে বেসিক অঙ্কটা, এ একটা কাজ করে এক্স দিনে, বি একটা কাজ করে ওয়াই দিনে, তাহলে এ প্লাস বি একটা কাজ করবে কত দিনে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো, না জানলে আরেকবার দেখে নাও। আচ্ছা, এর যে উল্টো ফর্মুলাটা, এ প্লাস বি একটা কাজ করে এক্স দিনে, বি একটা কাজ করে ওয়াই দিনে, তাহলে এ করবে কত দিনে, এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। এই বেসিক ফর্মুলাগুলো জানো, এই একদম সিম্পল বেসিক জিনিসপত্র দিয়ে তোমাদের আজকে ফুডের পরীক্ষায় কোয়েশ্চেনগুলো এসেছে।
ঠিক আছে। পাইপস অ্যান্ড সিস্টেমসের ওই একই জিনিস এসছে, একটা পাইপ এত মিনিটে ভরে, একটা পাইপ এত মিনিটে ভরে, দুজনে একসঙ্গে চালালে কত মিনিটে ভরবে, একদম বেসিক সিম্পল টাইপ অ্যান্ড পাইপস অ্যান্ড সিস্টেম, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এসছে। আচ্ছা, নেক্সট যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ থেকে আমি তোমাদের কি বলেছিলাম, অ্যাভারেজের কথা আমি যা বলেছি, অ্যাভারেজের মেন দুটো তিনটে টাইপ আছে। এক নম্বর হচ্ছে ধরো ফার্স্ট অ্যান্ড লাস্টের যে অঙ্কগুলো। দু নম্বর হচ্ছে ধরো ইনক্লুশনের অঙ্ক। তিন নম্বর হচ্ছে ধরো এক্সক্লুশনের অঙ্ক। এই অ্যাভারেজের যে বেসিক টাইপগুলো, ফার্স্ট অ্যান্ড লাস্ট, ইনক্লুশন, এক্সক্লুশন, এই ধরনের জিনিসপত্র থেকে কোয়েশ্চেন। ধরো তোমাদের আমি যদি অ্যাভারেজের একটুখানি দু একটা অঙ্ক তোমাদের যদি আমি একটুখানি রিভিশন করিয়ে দিই। ধরো যদি বলি আমি যে 11টা নাম্বারের অ্যাভারেজ 10, 11টা নাম্বারের অ্যাভারেজ 10, এবারে এদের মধ্যে 6টার অ্যাভারেজ 13 করে, প্রথম 6টার অ্যাভারেজ 13 করে, আর লাস্টের 6টা অ্যাভারেজ 8 করে। তাহলে ওই 7 নম্বর মানে মধ্যিখানে যে সংখ্যাটা দুবার ধরা হয়েছে, ওই 7 নম্বরটার অ্যাভারেজ কত হবে? তাহলে এখানে কি করব দেখো, এখানে কত বেশি আছে? 3 বেশি আছে, একটাতে 3 বেশি, তাহলে 3টাতে কত বেশি হবে? 18 বেশি হবে, প্লাস 18। এখানে কত কম আছে? 2 কম আছে, তাহলে একটাতে 2 কম আছে, 6টাতে কত কম হবে? -12 হবে। তাহলে দুটো করলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? +6 দাঁড়াচ্ছে। তাহলে ফার্স্ট অ্যান্ড লাস্টে যা নাম্বার টোটাল দেওয়া আছে তার থেকে যদি বেশি কাউন্ট করা হয়, তাহলে কি করি আমরা? যেটা বেরোয় সেটাই যোগ করে দিই, প্লাস বেরোলে প্লাস করি, মাইনাস বেরোলে মাইনাস করি। আর যদি এর থেকে কম নাম্বার দেওয়া থাকতো তাহলে প্লাস বেরোলে মাইনাস করতাম, মাইনাস বেরোলে প্লাস করতাম। এখানে 11টা নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে, 6 আর 6 12, একটা বেশি দেওয়া আছে, তাহলে এই 6টাকে আমরা +6 বেরিয়েছে, প্লাস করে দেবো, মানে এই 7 নম্বর সংখ্যাটা 10 হবে, +6 হবে, মানে 16 হবে। ঠিক আছে। ইনক্লুশনের যদি আমি তোমাদের একটা অ্যাভারেজ দিই, দেখো যদি বলে যে 10টা নাম্বারের অ্যাভারেজ 30, 10টা নাম্বারের অ্যাভারেজ 30, এবার একটা সংখ্যা ঢুকলো, তাহলে 11টা সংখ্যার অ্যাভারেজ কত হয়ে গেল? 33 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 11 নম্বর সংখ্যাটা কত হবে? দেখো এটা কিভাবে করব, 11 নম্বর সংখ্যাটা এই 33 অ্যাভারেজ হয়েছে, তাহলে 33 তো হবেই, 33 তো হবেই, প্লাস এই আগের 10টার সংখ্যার 3 করে বাড়িয়ে দিয়েছে, 30 ছিল 33, 3 করে বাড়িয়ে দিয়েছে, তাহলে 10 3 30 বাড়িয়ে দিয়েছে, তাহলে সংখ্যাটা কত হয়ে গেল? 63 হয়ে গেল। এই সিম্পল এই এক্সক্লুশনের অঙ্কগুলো আজকে ফুড এসআই পরীক্ষাতে এসেছে। ঠিক আছে। এক্সক্লুশনের যদি তোমাদের আমি একটা এক্সাম্পল দিই, ধরো বললো 40টা সংখ্যা আছে, তাদের অ্যাভারেজ বলে দিয়েছে 30। এবারে বললো 35 আর 28, এই দুটো সংখ্যাকে আমি বের করে দিলাম, তাহলে বাকি সংখ্যাগুলোর অ্যাভারেজ কত হবে? তাহলে দেখো এই দুটো সংখ্যা যদি আমি বের করে দিই, দুটো সংখ্যার যোগফল কত হয়ে যাচ্ছে আমার এখানে? 63। আর এখানে অ্যাভারেজ দুটো সংখ্যা যদি একটা সংখ্যার অ্যাভারেজ 30 হয়, তাহলে দুটো সংখ্যার যোগফল কত হওয়া উচিত ছিল? 60 হওয়া উচিত ছিল, মানে 3 বেরিয়ে গেছে, 3 বেরিয়ে গেছে। তাহলে বেশি বেরিয়ে যাওয়ার জন্য সংখ্যা যেহেতু বেরিয়ে গেছে, তাহলে অ্যাভারেজ কী হয়ে যাবে? কম হয়ে যাবে। তাহলে এখানে আমার এই যে বাকি যে 40 থেকে 2 বেরিয়ে গেলে কটা সংখ্যা দাঁড়ায়? 38টা সংখ্যা, তাই তো? তাহলে নতুন 38টা সংখ্যার অ্যাভারেজ কত হবে? 30 হবে, 30 থেকে মাইনাস হয়ে যাবে, কত মাইনাস হয়ে যাবে? এই 3 বেরিয়ে গেছে, এই 3টা 38 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। দেখো এই সিম্পল জিনিসপত্র, এই ফার্স্ট অ্যান্ড লাস্ট, ইনক্লুশন, এক্সক্লুশন, বেসিক যে অ্যাভারেজের টাইপ, এই ধরনের জিনিসপত্রগুলো অ্যাভারেজ থেকে এসেছে। বোঝা গেল? নেক্সট চলো বোর্ডস অ্যান্ড স্ট্রিমস। বোর্ডস অ্যান্ড স্ট্রিমস জানো তোমরা, বোর্ডস অ্যান্ড স্ট্রিম একটা ছোটো চ্যাপ্টার। বোর্ডস অ্যান্ড স্ট্রিমসের একটাই ফর্মুলা, সেই ফর্মুলা থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। আমরা কি জানি? ডাউন স্পিড মানে কি? স্টিল প্লাস স্ট্রিম। আপ স্পিড মানে কি? স্টিল মাইনাস স্ট্রিম। ঠিক আছে। এবার যদি ডাউন আর আপ এই দুটো আমাদের বলে দেওয়া থাকে, তখন আমরা স্টিল কি করে বার করব? স্টিল মানে হচ্ছে ডাউন প্লাস আপ বাই 2, আর স্ট্রিম হচ্ছে ডাউন মাইনাস আপ বাই 2। তোমাদের এই ডাউন স্পিড বলে দেবে, আপ স্পিড বলে দেবে, স্টিল আর স্ট্রিমটা বার করতে হবে। এবার যে শুধু স্টিলটা বার, ডাউন প্লাস আপ বাই 2 করে দিলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে। নেক্সট পার্সেন্টেজ। পার্সেন্টেজ তোমরা জানো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পার্সেন্টেজ থেকে খুব বেসিক টাইপের কোয়েশ্চেনপত্র এসছে। পার্সেন্টেজের যা অঙ্ক এসছে আলাদা করে বলার কিছু নেই। আচ্ছা, সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভের যে অঙ্কগুলো আমাদের পার্সেন্টেজে আছে, ধরো একজন ফ্যামিলির মধ্যে চিনির দাম ধরো 20% বেড়েছে, আর কনজামশান ধরো 20% বেড়েছে, তাহলে ওভারঅল এই ফ্যামিলির যে এক্সপেন্ডিচার সেটা কত বাড়বে? আমরা কি করেছিলাম? কি ফর্মুলা ছিল আমার? 20 + 20 + 20 × 20/100।
যেহেতু দুটোই বেড়েছে, যদি একটা বাড়তো একটা কমতো কী করতাম, একটা যেটা কমেছে সেটা মাইনাস করতাম, যেটা বেড়েছে সেটা প্লাস করতাম। তাহলে এখানে কত হয়ে গেল, 40 + 4 মানে 44% উত্তর। এই জিনিসটা যদি তোমাদের মেনসুরেশনের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা তোমাদের এই পরীক্ষায় দিয়েছে, যে ধরো তোমাদের বলে দিল যে একটা স্কোয়ারের প্রত্যেকটা সাইড 20% করে বাড়ানো হয়েছে, একটা স্কোয়ারের প্রত্যেকটা সাইড 20% করে বাড়ানো হয়েছে, তাহলে এখানে একই জিনিস করবো, কী করবো, 20 + 20 + 4 মানে 44% উত্তর হবে। তার এরিয়া কত বাড়বে, 44%। 20% করে সাইড বাড়ানো হয়েছে, তাহলে তার এরিয়া কত বাড়বে এটা জানতে চাই, 44% উত্তর হবে। ঠিক আছে, পার্সেন্টেজের এই জিনিসপত্র এসছে। আচ্ছা, প্রফিট অ্যান্ড লসে কী ধরনের অঙ্ক আজকে এসেছে, মেমোরি বেসড, স্টুডেন্টদের মেমোরি অনুযায়ী কী ধরনের কোয়েশ্চেন তারা বলছে, দেখো কী কী কোয়েশ্চেন এসেছে প্রফিট অ্যান্ড লসে, বা কী কী ধরনের জিনিসপত্রগুলো তোমরা দেখে যাবে। সেলিং প্রাইসের সেলিং নাম্বার, আর প্রফিট অ্যান্ড লসের অনেক রকম টাইপ আছে, এবং প্রফিট অ্যান্ড লসের জিনিসপত্রগুলো খুবই সোজা। তো একটা টাইপ এসছে মানে তোমরা আরেকটা টাইপ দেখবে না এরকম কিন্তু নয়। বিশেষ করে তোমরা আর্টিকেল রিলেটেড যে অঙ্কগুলো, প্রফিট অ্যান্ড লসের, যে এতগুলো আর্টিকেল কিনে এতগুলো বিক্রি করেছে, বা এতগুলো আর্টিকেল কিনে তার এতগুলো সেলিং প্রাইসের সমান প্রফিট হয়েছে, বা এত কস্ট প্রাইস সমান প্রফিট হয়েছে, এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, ধরো তোমাদের যদি আমি একটা এক্সাম্পল দিই, যে 33টা আর্টিকেল বিক্রি করে 11টা আর্টিকেলের সেলিং প্রাইস প্রফিট হয়েছে, তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত? তাহলে আমরা এটাকে কীভাবে করব, 33টা আর্টিকেলের সেলিং প্রাইস আমরা জানি কি 33 টাকা, তাহলে প্রফিট কত হয়ে পাবে, 11টা আর্টিকেলের প্রফিট সেলিং প্রাইস মানে 11 টাকা, তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাবে, সেলিং প্রাইস কত, 33টা আর্টিকেলের সেলিং প্রাইস 33 টাকা, প্রফিট কি বলে দিয়েছে, 11টা আর্টিকেলের সেলিং প্রাইসের সমান, তাহলে প্রফিট কত, 11 টাকা, তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাবে, 22 টাকা। তাহলে আমরা এখানে প্রফিট পার্সেন্টেজ কী করে বার করে নেবো, প্রফিট পার্সেন্ট 11/22 × 100 মানে 50%। ঠিক আছে, এই ধরনের একটা অঙ্ক আজকের পরীক্ষায় এসেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা আর্টিকেল বেস সমস্ত ধরনের টাইপগুলো প্রফিট অ্যান্ড লসের একটু রিভিশন দিয়ে যাবে, অন্য ধরনের জিনিসপত্র আসতে পারে। ধরো তোমাদের একটা অঙ্ক বলে দিল যে একটা জিনিস 20% প্রফিটে বিক্রি হতো, একটা জিনিস 20% প্রফিটে বিক্রি হতো, তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, প্রফিট যদি 20% হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, 120 হবে। এবার যদি বলে যে সেলিং প্রাইসটাকে ডবল করে দেওয়া হলো, এই সেলিং প্রাইসটাকে ডবল করে দেওয়া হলো, তাহলে প্রফিট কত? তাহলে দেখো কস্ট প্রাইসটা তো একই আছে 100, কস্ট প্রাইস একই আছে 100, তাহলে এখানে প্রফিট কত হয়ে গেল, 140, তাহলে 100-র ওপর 140 মানে কত, 140% প্রফিট। এই ধরনের অঙ্কগুলো আসলে তোমরা নিশ্চয়ই করতে পারবে, খুব সোজা অঙ্ক এটা। আচ্ছা, ধরো তোমাদের বলে দিল প্রফিট অ্যান্ড লসে যে একটা জিনিসের কস্ট প্রাইস 10 টাকা আর সেলিং প্রাইস 11 টাকা, তাহলে প্রফিট কত? তাহলে এখানে কত লাভ হচ্ছে, 1 টাকা, কতর ওপরে লাভ হচ্ছে, 10-এর ওপরে, তাহলে প্রফিট কত হয়ে যাবে, 10% প্রফিট হচ্ছে। এই ধরনের সিম্পল প্রফিট অ্যান্ড লসের বেসিক অঙ্কগুলো এসছে, তোমরা যদি একটু প্রফিট অ্যান্ড লসটা ভালো করে রিভিশন দিয়ে দাও, প্রফিট অ্যান্ড লস কিন্তু থেকে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু এখান থেকে এসেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, অনেক অ্যারিথমেটিক করিয়েছি, অ্যারিথমেটিক নিয়ে অনেক ডিসকাস করেছি। অ্যালজেব্রার বেসিক কিছু অঙ্ক, ধরো তোমাদের এমন একটা অঙ্ক দিলাম, ধরো এই অঙ্কটা দিলাম যে a² + b² সমান 74, আর a² - b² সমান 24, তাহলে a + b কত হবে, তাহলে এখান থেকে যদি আমি যোগ বিয়োগ করি, এটা কেটে দিই, তাহলে কী হয়ে যাবে, 2a² মানে কত হয়ে যাবে, 2a² মানে হয়ে যাবে 98, তাহলে a² মানে কত হয়ে যাবে 49, তাহলে a সমান কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে a² যদি 49 হয়ে যায়, তাহলে এখান থেকে b² সমান কত পাবো, এই 74 থেকে 49 মাইনাস করে দেবো, 25 হয়ে যাবে। তাহলে b সমান কত পেয়ে যাবো, 5 পেয়ে যাবো। তাহলে 7 আর 12, 7 আর 5 উত্তর কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। এই বেসিক জিনিস এসছে অ্যালজেব্রা থেকে। ঠিক আছে, আচ্ছা এছাড়া তোমরা কি করবে, কিউবের ফর্মুলাগুলো একটু দেখে নেবে, অ্যালজেব্রার সমস্ত ফর্মুলা একটু রিভিশন দিয়ে যাবে। যদিও এটা অ্যারিথমেটিক বেসড কোয়েশ্চেন, আমি তোমাদের আগে একটা ফুড এসআইয়ের সম্ভাব্য কোয়েশ্চেনের একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে অ্যারিথমেটিকের কোয়েশ্চেনের পাশাপাশি অ্যালজেব্রার একদম বেসিক জিনিসপত্রগুলো কিন্তু আসতে পারে। তো অ্যালজেব্রার একদম বেসিক জিনিসপত্র হচ্ছে বেসিক ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা, কিউবের ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। দেখো এই ফর্মুলা দিয়ে কোয়েশ্চেন এসছে, a³ + b³, a³ + b³ এর ফর্মুলা কি, a + b × a² + ab + b²। যদি a³ - b³ করে দিই, তাহলে a - b a² + ab
প্লাস বি স্কোয়ার। এটা মাইনাস হবে, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা দিয়ে যদি তোমরা দেখে নাও, এই ফর্মুলা দিয়ে কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। ইন্ডিসেস সূচকের একদম বেসিক ফর্মুলা, ধরো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম এন, তাহলে কী হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। ধরো বলে দিল এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তাহলে কী হয়ে যাবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই ধরনের সূচকের বেসিক কিছু 4-5টা ফর্মুলা আছে, ওই বেসিক জিনিসপত্র তোমরা যদি দেখে যাও তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা কালকেরও হয়তো সেম প্যাটার্ন রিপিট হলে তোমরা কিন্তু কমন পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এপি সিরিজের যে কোয়েশ্চেন, ধরো একটা সিরিজ দেওয়া রয়েছে 5 + 7 + 9 ডট 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 এন নাম্বার পর্যন্ত। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা কী ছিল? প্রথম কথা আমাদের ছিল কি লাস্ট টার্মটা বার করতে হবে, টিএন বা লাস্ট টার্মটা ধরো তোমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমি এই ফর্মুলা আমার কী ছিল, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। এবার যখন আমি এই টিএনটা পেয়ে গেলাম, তখন আমার সাম যখন বার করব, এস এন নাম্বারগুলোর সাম, তখন কী করবো n/2 ইন্টু এ প্লাস এল, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম, ঠিক আছে। ফার্স্ট টার্ম লাস্ট টার্ম, ডি মানে কি কমন ডিফারেন্স, এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্স কত 2, এখান থেকে এন নাম্বার কতগুলো টার্ম আছে আমরা পেয়ে যাব। এবার সাম কী করবো, আরও করবো n/2 ইন্টু এ প্লাস এল। যদি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আমার জানা থাকে তাহলে এ প্লাস এল করবো, যদি লাস্ট টার্ম জানা না থাকে তাহলে শুধু এটা একটুখানি ভাঙলে আর একটা ফর্মুলা বেরোয়, তোমরা জানো লাস্ট টার্ম মানে কি এ প্লাস n-1 ইন্টু ডি, এই লাস্ট টার্মের ফর্মুলা। তাহলে এটা কত হয়ে যাবে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, এন নাম্বার অফ টার্মসের যোগফল আর লাস্ট টার্ম। এই ফর্মুলাটা যদি দেখে যাও তাহলে এপি সিরিজ থেকে একটা কোয়েশ্চেন তোমরা কমন পেতে পারো, ঠিক আছে। এবারে আসি মিক্সচার অ্যালিগেশানে। মিক্সচার অ্যালিগেশানে দেখো কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। মিক্সচার অ্যালিগেশানের বেসিক কিছু টাইপ আছে, তোমরা যদি মিক্সচার অ্যালিগেশনটা একটু রিভিশন দাও, মিক্সচার অ্যালিগেশন দিয়ে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আছে, 3-4টে কোয়েশ্চেন আমি তো খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, যারা কোয়েশ্চেন্স পাঠিয়েছে 3-4টে কোয়েশ্চেন কিন্তু মিক্সচার অ্যালিগেশন থেকে এসছে। ধরো মিক্সচারে একটা কমন টাইপ আছে, মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও দিয়ে দিয়েছে, 3টে ভেসেলে ধরো দিয়ে দিয়েছে 2:3, আরেকটা ভেসেলে দিয়ে দিয়েছে 4:5, আরেকটা ভেসেলে দিয়ে দিয়েছে 6:9। এবার এই 3টে ভেসেলকে মেশানো হলো, কী রেশিওতে মেশানো হলো, 2:3:5, এই রেশিওতে মেশানো হলো। তাহলে নতুন যে মিক্সচারটা তৈরি হবে সেখানে মিল্ক ইজ টু ওয়াটার কত হবে। তাহলে এই ধরনের টাইপগুলো আমরা কী কাজ করতাম, এই ধরনের টাইপগুলো আমরা কী করতাম, প্রথমে ধরো এগুলোকে আমরা ইকুয়াল করবো, 2 আর 3 5, 4 আর 5 9, 6 আর 9 15, তাহলে 3টের এলসিএম কত 45। তাহলে এর সঙ্গে কত গুণ করবো, 9 গুণ করবো, এর সঙ্গে কত গুণ করবো, 5 গুণ করবো, এর সঙ্গে কত গুণ করবো, 3 গুণ করবো। এই হলো ইকুয়াল ভেসেল। এবারে এই রেশিওতে এদেরকে মেশাবো, তাহলে এখানে 2 গুণ করবো, এখানে 3 গুণ করবো, এখানে 5 গুণ করবো। এই পোর্শনটা থেকে যদি কিছু কমন থাকে 3টে থেকে কাটাকাটি করে দেবো, যেটা পড়ে থাকবে এইগুলোর সঙ্গে গুণ করবো, গুণ করে নিচে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যোগ করে দেবো, নতুন রেশিও পেয়ে যাবো। বোঝা গেল? এই টাইপটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, যদি আমি তোমাদের বলি মিক্সচার অ্যালিগেশন, এই টাইপটা খুব কমন টাইপ। ধরো বললে একটা ভেসেলে মিল্ক ইজ টু ওয়াটার দিয়ে দিয়েছে 3:4, আর একটা ভেসেলে মিল্ক ইজ টু ওয়াটার দিয়ে দিয়েছে 5:3। এদেরকে কী রেশিওতে মেশালে নতুন মিল্ক ইজ টু ওয়াটার হবে 9:4। তাহলে এটা আমরা কীভাবে করতাম, 3 আর 4, মানে যদি মিল্ক ধরে আমরা অঙ্কটা করি তাহলে এখানে মিল্ক কত হবে 3-এর 7, এখানে মিল্ক কত হবে 5 আর 3 8, মানে 5-এর 8, আর আলটিমেটলি কত হয়েছে 9-এর 4। ব্যাস, এটাকে আমরা অ্যালিগেশন করব, মনে হচ্ছে অ্যালিগেশন করব। এই ধরনের অঙ্কগুলো অ্যালিগেশন মিক্সার থেকে এসে একটু যদি তোমরা পড়াশোনা করো বা প্রিপারেশন নাও বেসিক টাইপগুলো, সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স কমন পেয়ে যাবে। আচ্ছা, পার্টনারশিপের একটাই ফর্মুলা, কী ফর্মুলা, ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট। ক্যাপিটাল প্রফিট, এ বি সি তিনজনে বিজনেস করছে। ধরো এ 10,000 টাকা লাগিয়েছে, এ বি 20,000 টাকা লাগিয়েছে, সি 30,000 টাকা লেগেছে। তাহলে যদি শুধু ইনভেস্টমেন্টটাই দিয়ে দেয় বা ক্যাপিটালটাই দিয়ে দেয় তাহলে প্রফিটের রেশিও ইনভেস্টমেন্টের রেশিও সমান হবে। কিন্তু যদি টাইম দিয়ে দেয় যে এ 6 মাস লাগিয়েছে, এ 8 মাস লাগিয়েছে, এ 10 মাস লাগিয়েছে, তখন কি করব, এই ক্যাপিটাল ইন্টু টাইম করব, 0 সব কেটে দেবো, দিয়ে নিচে নতুন রেশিও বার করব, এই নতুন রেশিও অনুযায়ী প্রফিটটা শেয়ার হবে।
তাহলে শুধু ক্যাপিটাল দিয়ে দিলে ক্যাপিটালের রেশিওতে ইনভেস্টমেন্টের রেশিওতেই প্রফিট শেয়ার হবে। যদি ক্যাপিটালের টাইম দিয়ে দেয়, ক্যাপিটালের টাইম গুণ করব, গুণ করে যে রেশিওটা পাবো সেই রেশিওতেই প্রফিটটা শেয়ার হবে। এই টাইপের অঙ্কটা তোমাদের পার্টনারশিপে দিয়েছে, ঠিক আছে। এবারে আসি এসআইসিআইতে। এসআইসিআই কিছুই না, সিআই সিম্পল ইন্টারেস্টের বেসিক ফর্মুলা। এসআই এর ফর্মুলা কি? প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু R/100। তাহলে এখান থেকে যদি আমাকে এসআই জানতে চায় তাহলে এইগুলো দিলে আমরা বার করে নিতে পারবো। যদি প্রিন্সিপাল বার করতে বলে তাহলে কী করবে? এসআই ইন্টু 100/T ইন্টু R। যদি টি বার করতে বলে তাহলে এসআই ইন্টু 100/P ইন্টু R। যদি আর বার করতে বলে তাহলে এসআই ইন্টু 100/P ইন্টু টি। এই বেসিক ফর্মুলা যদি তোমরা দেখে যাও তাহলে ফুড এসআইয়ের একটা কোয়েশ্চেন এসআই থেকে কমন পাবে, আজকের প্যাটার্ন যদি ফলো হয় বা এই প্যাটার্ন থেকে আজকে কোয়েশ্চেন এসছে। আচ্ছা, সিআই থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে? সিআইতে তোমাদের আমি 3 বছরের জিনিসপত্র বলেছিলাম। ধরো যদি 10% রেট অফ ইন্টারেস্ট বলে তাহলে আমার কী হয়ে যাবে? প্রথম বছরে 10 থেকে 11, প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট কী হয়ে যাবে? প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট 10 থেকে 11। তাহলে 3 বছরে কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 1000, এটা হয়ে যাবে 1331। মনে করছি সিআই আমি তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিয়েছি। তাহলে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 331। এবারে যদি এর ওপর 10% আমি সিম্পল ইন্টারেস্ট দিই তাহলে কত হবে? 100 টাকা। 3 বছরে কত হবে? 100 ইন্টু 3, 300 টাকা। তাহলে দেখো 1000-এর ওপরে, তাহলে দেখো এখানে 1000-এর ওপরে 3 বছরে এসআই কত হয়ে গেল? 300 টাকা। আর 3 বছরে সিআই কত হয়ে গেল? 331 টাকা। তাহলে ডিফারেন্স কত হবে? 31 টাকা। এই রকমের অঙ্কই আজকে পরীক্ষায় দিয়েছে, যতটুকু আমি শুনতে পেরেছি এইরকম অঙ্কই দিয়েছে, বুঝতে পারলে? তাহলে সিম্পল আমাদের কি প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও যদি বলে দেয় 20%, তাহলে 20% মানে কি? 1/20। তাহলে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট কত হয়ে যাবে? 20, 21। 3 বছর কত হয়ে যাবে? 8000, 9261। তাহলে কত বাড়লো? 1261। তাহলে এর ওপরে যদি 20% করি তাহলে কত হবে? এর ওপরে যদি 5% মানে 1/20। এরপরে যদি আমি 5% করি কত হবে? 10% মানে 800, 5% মানে 400। তাহলে 400 ইন্টু 3 মানে 1200। তাহলে এদিকে এসআই হচ্ছে 1200 আর এদিকে সিআই হচ্ছে 1261। তাহলে ডিফারেন্স কত? 61। 3 বছরের ডিফারেন্স 61। মনে হচ্ছে? এই ধরনের অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টের যদি বেসিক তোমরা করে থাকো তাহলেই পেয়ে যাবে। আচ্ছা, ধরো একটা অঙ্ক বলে দিল যে 10,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট কত করেছে? 10%। আর 2 বছর 73 দিন। একটু এখানে ধরো ট্রিক খেলে দিল। তাহলে আমরা কি করব? 10,000 টাকার 10% করে প্রথমে 2 বছর 73 দিন দিয়েছে, মানে আগে তো 2 বছর আমরা দেবো, মানে 10,000-এর প্রথম বছরে কত হবে? 1000 টাকা। পরের বছর 10,000-এর উপরে 1000 টাকা, আর এই 1000-এর উপরে কত হয়ে যাবে? 100 টাকা। তারপরের বছরে এবার আমাকে 73 দিনের জন্য বার করতে বলেছে। তাহলে আমি কি জানি? 73 দিন মানে 73/365, মানে 1/5 ইয়ার। তাহলে এই পরের বছরে 10,000-এর 10% করলে আমার কত হওয়া উচিত ছিল? 1000 হওয়া উচিত ছিল এক বছরে, কিন্তু 1/5 বছর দেওয়া আছে। তাহলে প্রথম বছরে 10,000-এর জন্য যদি 1000 হওয়া হয় তাহলে 1/5 মানে কত হয়ে গেল? 200 হয়ে গেল। এবার তার এই দুটো সুদের সুদ করতে হয় কম্পাউন্ড ইন্টারেস্টে। এবার এই 1000-এর ওপরে 10% করলে কত হওয়া উচিত ছিল? 100 হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু 1 বছরের জন্য নয়, 1/5 বছরের জন্য, তাহলে 100/5 মানে এখানে হয়ে গেল 20। তাহলে এই 1000-এর জন্য 20 আর এই 1000-এর জন্য 20। আবার এই 100-র জন্য 10% কত হওয়া উচিত ছিল? 10 হওয়া উচিত ছিল, কিন্তু 1/5 বছর বলেছে, তার জন্য কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে গেল? এই 1000, 2000, এখানে 200, 100, 300, এখানে 20, 20, 40 আর 2, 42। এই হয়ে গেল টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে যদি এরকম 2 বছর 73 দিন দিয়ে দেয় বা 2 বছর 146 দিন দিয়ে দেয়, তাহলে 1/5 বা 2/5 2 বছরের টাকা বার করে নেবে। লাস্ট বছরটা 3 বছরের জন্য না করে, থার্ড টার্মের জন্য না করে, খালি 1/5 করে দেবে। করলেই কম্পাউন্ড ইন্টারেস্টের এই হিসাবটা আমাদের বেরিয়ে আসবে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি অঙ্ক। আর নাম্বার সিস্টেমের টুকটাক একটু আধটু নাম্বার সিস্টেম দিয়েছে। ফ্র্যাকশানের এলসিএম অফ এইচসিএম আমি তোমাদের অনেকবার বলেছি, যে এলসিএম অফ ফ্র্যাকশান যদি দেওয়া থাকে, ধরো 2-এর 3, 5-এর 7, 6-এর 9 দেওয়ার, তাহলে এদের যদি এলসিএম করতে হয় তাহলে কি করব? এই ওপরেরগুলোর এলসিএম করব, নিচেরগুলোর এইচসিএফ করব। ঠিক আছে? আর এদের যদি এইচসিএফ করতে হয় তাহলে ওপরেরগুলোর এইচসিএফ করব আর নিচেরগুলোর
এলসিএম করব, এই সিম্পল ব্যাপার। এলসিএম আর এইচসিএফ ফ্র্যাকশানের যেটা করতে বলবে উপরগুলো সেটা করব, বাকিটা অন্যটা করব, ঠিক আছে? এই 1 নম্বর। 2 নম্বর, যদি লার্জেস্ট আর লোয়েস্ট দিতে বলে, ধরো একদম সিম্পল লার্জেস্ট লোয়েস্ট দিল, ধরো বলো 6/7 দিল, 8/9 দিল, 4/7 দিল, আর 3/7 দিল। তাহলে এইটার মধ্যে যদি তোমাকে লার্জেস্ট নাম্বার বার করতে বলে, তাহলে সব থেকে সোজা উপায় কি? এগুলোকে পয়েন্টে নিয়ে চলে যাও, 6কে 7 দিয়ে ভাগ করে পয়েন্টে বার করো, পয়েন্টে বার করো, পয়েন্টে বার করো, পয়েন্টে বার করলে সব থেকে সোজা পাশে এই লার্জেস্ট লোয়েস্ট বার তোমরা বের করে নিতে পারবে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমাদের ফুড এসআইয়ের আজকের যে ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন এসেছে সেগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করলাম। তো তার মানে এই নয় যে এই প্যাটার্নই কালকের ফলো হবে, বা এই নয় যে হুবহু কোয়েশ্চেন্স আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করে ফেললাম। এগুলো মেমোরি বেসড কিছু প্যাটার্ন তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। তোমরা এই জিনিসপত্রগুলো তো রিভিশন অবশ্যই দেবে, তার সঙ্গে সঙ্গে যে কটা চ্যাপ্টার আমি তোমাদের বললাম সেই চ্যাপ্টারটা ফুল রিভিশন দাও, এবং যে কটা চ্যাপ্টার বাকি রয়েছে সেই চ্যাপ্টারগুলো তোমরা একটু একটু করে অবশ্যই দেখে যাও। বেসিক জিনিসপত্রগুলো, অ্যালজেব্রার বেসিক ফর্মুলাগুলো, বা জিওমেট্রির একদম বেসিক ফর্মুলা, সার্কেল ট্রায়াঙ্গেলের বেসিক ফর্মুলা, বা মেনসুরেশনের একদম বেসিক জিনিসগুলো, যেগুলো ট্রায়াঙ্গেলার সার্কেলের ফর্মুলাগুলো, একদম বেসিক জিনিসগুলো অবশ্যই দেখে যাও। হয়তো এমন সোজা কিছু কোয়েশ্চেন্স দিয়ে দিল, তোমরা জাস্ট ফর্মুলাটা মনে আসছে না বলে করতে পারলে না, বাকিরা করে ফেললো, ঠিক আছে? তো তোমরা মোটামুটি একটুখানি রিভিশন যা সময় আছে তোমরা করে ফেলো, এবং আর বেশি স্ট্রেস নেবে না। যা তোমরা প্রিপারেশান নিয়েছো, অনেক প্রিপারেশান নিয়েছো, খাতা বই বন্ধ করে ঘুমিয়ে পড়ো, কালকে সোজা এক্সাম হলে গিয়ে পরীক্ষা দাও, পরীক্ষার রুলস রেগুলেশন ফলো করো। তোমাদেরকে গুড লাক, থ্যাংক ইউ।